আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ। 11 জেলায় 60 কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা। এরপর জানিয়ে দিব বিএনপি সমমনদের বৈঠক, সংকট নিরসন সহ সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপের আহ্বান। এদিকে নারায়ণগঞ্জে এখনো পুড়ছে গাজী টায়ার ফ্যাক্টরি। আরো জানিয়ে দেব আনসারের পোশাকে আন্দোলনে দুর্বৃত্তরা বলছে ডিজি। সর্বশেষ জানিয়ে দিব পুলিশের করা 34 হত্যা মামলা নিয়ে প্রশ্ন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। আর অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের বাংলা নিউজে। 11 জেলায় 60 কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি বাংলাদেশের দক্ষিণাংশে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। ঢাকার বিভিন্ন জায়গায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে আবহাওয়া অফিস জানিয়েছে ঢাকা সহ দেশের 11 জেলার উপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় সহ বজ্রবৃষ্টি হতে পারে। সোমবার দুপুর বিএনপি সহ সমমনদের বৈঠক, সংকট নিরসন সহ সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপের আহ্বান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর যুগপৎ আন্দোলনে থাকা সমমননা দল ও জোটগুলোর সঙ্গে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু করেছে বিএনপি। রোববার 12 দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমননা জোটের সঙ্গে বৈঠক করেছে দলটির লিয়াজো কমিটি। এতে দেশে সৃষ্ট সংকট নিরসনে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে একমত হন নেতারা। একই সঙ্গে যৌক্তিক সময়ে সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানানো হয়। রোববার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পৃথকভাবে 12 দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমননা জোটের সঙ্গে বৈঠক করেন লিয়াজো কমিটির প্রধান এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৈঠকে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান উপস্থিত ছিলেন। পরে সংবাদ সম্মেলনে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ও জনগণের চলমান সংকট নিরসনে একটি রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানান নজরুল ইসলাম খান। তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও পলাতক সরকার দেশ এবং জনগণের বিরুদ্ধে সব অশুভ তৎপরতা সম্পর্কে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। নজরুল ইসলাম খান বলেন, বিনা সতর্কতায় ত্রিপুরার বাঁধের স্লুইস গেট খুলে দেওয়ার ফলে অতর্কিত প্রবল বন্যায় বাংলাদেশের জনগণ আক্রান্ত হয়েছেন। এসব বিবেচনায় সব নদীর প্রবাহ ও নির্মিত বাঁধগুলোর প্রতিক্রিয়া নিয়ে পর্যালোচনা এবং তার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। তিনি আরো বলেন, বৈঠকে বিএনপি ও 12 দলীয় জোটের সব দল বন্যায় সহায়তার যথাসাধ্য তৎপরতা চালাচ্ছে। এই তৎপরতা আরো বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে বর্ণাঢ্যদের সহায়তার অর্থ নিয়োগ করার জন্য আহ্বান জানানো হয়েছে। 12 দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া বিভিন্ন সমস্যা মোকাবেলা করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও আমরা যারা তার সহযোগী হিমশিম খাচ্ছি। ঠিক সেই সময়ে একটা প্রাকৃতিক দুর্যোগ স্মরণকালের ভয়াবহ বন্যা আমাদের আক্রমণ করেছে। বৈঠকে 12 দলীয় জোটের পক্ষে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ এলডিপির শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বিকল্পধারা বাংলাদেশের অ্যাডভোকেট শাহ মোহাম্মদ বাদল, জাতীয় গণতান্ত্রিক পার্টির রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির লায়ন মোহাম্মদ ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্য জোটের মাওলানা আব্দুর রকিব, ইসলামিক পার্টির আবুল কাশেম, পিএনপির ফিরোজ মোহাম্মদ লিটন, নয়া গণতান্ত্রিক পার্টির এম এ মান্নান প্রমুখ। নারায়ণগঞ্জে এখনো পুড়ছে গাজী টায়ার ফ্যাক্টরি। নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুন এখনো নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। সারা রাত ধরে আগুন নিয়ন্ত্রণের কাজ করে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। গতকাল রাত 10:30টার দিকে হঠাৎ আগুন লাগে কারখানাটিতে। এ সময় থেমে থেমে বিস্ফোরণের ঘটনাও ঘটে বেশ কয়েকটি, যাতে কেঁপে ওঠে আশেপাশের এলাকা। জানা যায়, স্থানীয়দের মাধ্যমে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস। ডেমরা, কাশপুর, আদমজি, ইপিজেড ও কাঞ্চন ফায়ার স্টেশন থেকে একে একে যোগ দেয় 11টি ইউনিট। ভবনটির ভেতরে আটকা পড়ে আছেন অনেক লোক। আটকা পড়াদের জন্য তাদের পরিবার পরিজনের আহাজারিতে ভারী হয়ে উঠেছে কারখানা এলাকা। স্থানীয় অনেকেই বলেছেন, সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তারের পর থেকে কারখানাটিতে গণহারে লুটপাট চলে। আগুন লাগার সময়ও লুট করতে গিয়ে শতাধিক মানুষ ভেতরে আটকা পড়েন। ফায়ার সার্ভিস সদর দপ্তরের
মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, অবকাঠামোগত ভেতরে থাকা টায়ার উৎপাদনের দাহ্য পদার্থের কারণে আগুন নিয়ন্ত্রণের আনাও ভেতরে আটকা পড়াদের উদ্ধারের ব্যাপারটি জটিল হয়ে পড়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসলে কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আনসারের পোশাকে আন্দোলনে দুর্বৃত্তরা, বলছে ডিজি। আন্দোলনকারী আনসার সদস্যদের সঙ্গে ব্যাটালিয়ন আনসারের কোনো সম্পর্ক নেই এবং আনসারের পোশাক নিয়ে অন্যরা আন্দোলনে আসেন অন্য উদ্দেশ্য বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোত্তালেব সাজ্জাদ মাহমুদ। গতকাল রাতে এক বার্তায় তিনি একথা জানান। আনসার ডিজি বলেন, বিশৃঙ্খল আন্দোলনকারীরা অঙ্গীভূত আনসার, যাদের সঙ্গে ব্যাটালিয়ন আনসারের কোনো সম্পর্ক নেই। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার অনুরোধ জানাই। তিনি আরো বলেন, আন্দোলনকারী অনেকেই আনসার সদস্য নয়, তারা বহিরাগত। তারা আনসারের পোশাক নিয়ে আন্দোলনে আসেন অন্য উদ্দেশ্যে। সরজমিনে দেখা গেছে হাজার হাজার আনসার সদস্য সকাল থেকে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে দুপুর 12টা থেকে তারা সচিবালয়কে অবরুদ্ধ করে রাখেন। এতে সবগুলো গেট বন্ধ হয়ে যায়। বিকেল 5টায় অফিস ছুটি হলেও রাত 10:30টার আগে কর্মকর্তা কর্মচারীরা বের হতে পারেননি। সরজমিনে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে আটক রাখার খবরে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় আনসার সদস্যরা শিক্ষার্থীদের ধাওয়া করে এ সময় কয়েকজনকে লাঠিপেটা করেন আনসার সদস্যরা। পরে শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া দিলে আনসার সদস্যরা পালিয়ে যান। প্রথম দিকে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া হলেও এক পর্যায়ে সেনাবাহিনী ও সাধারণ শিক্ষার্থীদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশের করা 34 হত্যা মামলা নিয়ে প্রশ্ন। 64 জনের মৃত্যুর ঘটনায় পুলিশের মনগড়া এজাহার, স্বজনদের করা 3 মামলাও প্রশ্নের মুখে। আসামে বিএনপি জামায়াতের, গ্রেপ্তার আওয়ামী লীগের নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা সংঘাতে নিহত হওয়ার ঘটনায় শেখ হাসিনা সরকারের পতনের আগে করা পুলিশের করা মামলাগুলো নিয়ে প্রশ্ন উঠেছে। 5ই আগস্টের আগে 64 জন নিহত হওয়ার ঘটনায় রাজধানী ঢাকার বিভিন্ন থানায় পুলিশ 34 মামলা করেছে। তাতে আসামি করা হয়েছে অজ্ঞাতনামা বিএনপি জামায়াত ও কোটা আন্দোলনকারীদের। একই সময়ে স্বজনদের বাদী করে আরো 3টি হত্যা মামলা হয়, তাতেও একই রকম আসামি করা হয়। বিএনপি জামায়াত ও কোটা আন্দোলনকারীদের আসামি করা সেসব মামলায় এখন আওয়ামী লীগের নেতা, সাবেক মন্ত্রী ও কর্মকর্তাদের গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হচ্ছে। আইনজীবীদের মতে এমন অসঙ্গতি পুরো মামলাকেই দুর্বল করে দেবে। এসব মামলার এজাহারের বর্ণনা নিয়ে প্রশ্ন তুলেছে নিহতদের স্বজনেরাও। পুলিশের গুলিতে মারা যাওয়ার ঘটনায়ও অজ্ঞাত বিএনপি জামায়াত ও কোটা আন্দোলনকারীরা জড়িত বলে উল্লেখ করার কথা পরে জানতে পেরে তারা বিস্মিত হয়েছেন। তাদের দাবি, তারা এমন এজাহার দেননি, পুলিশ মনগড়া এজাহার দিয়েছে। এখন বাদীদের কেউ কেউ থানায় গিয়ে নতুন করে এজাহার দিচ্ছেন। তাতে সাবেক মন্ত্রী সহ আওয়ামী লীগের নেতাও পুলিশকে আসামি করা হচ্ছে। তবে পুলিশ বলছে একই ঘটনায় 2টি মামলা করার আইনি সুযোগ নেই, তাই নতুন করে দেওয়া অভিযোগ আগের মামলার নথিতে সংযুক্ত করা হচ্ছে। পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, এজাহারে যদি উল্লেখ থাকে যে খুনের ঘটনায় বিএনপি জামায়াত ও কোটা সংস্কার আন্দোলনকারীরা জড়িত, সেই মামলায় আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার দেখানো কেবল হাস্যকর নয়, এটা আইনত ভুল। তার মতে স্বাভাবিক সময়ে যদি এটা কেউ করতেন তার চাকরি থাকার কথা নয়। কাউকে হুট করে একটা মামলায় গ্রেপ্তার দেখানো যায় না, গ্রেপ্তারের ক্ষেত্রে সুনির্দিষ্ট কারণ লাগে। 17 জুলাই থেকে আগস্ট পর্যন্ত পুলিশ বাদী হয়ে করা 34 মামলার তথ্য পর্যালোচনা করে দেখা যায় মামলাগুলোর এজাহারের শেষাংশে বর্ণনা প্রায় একই রকম। তাতে বলা হয়, বিএনপি ও জামায়াত এবং তাদের অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাদের নির্দেশে সন্ত্রাসী অথবা দুষ্কৃতকারীরা আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশকে আক্রমণ করে। নিহতের ঘটনা ঘটেছে কোটা বিরোধী আন্দোলনের আড়ালে থাকা সন্ত্রাসী বা দুষ্কৃতকারীদের গুলিতে।